সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। সবাই ভালো আছে আশা করছি। আজকের এই অপরাহ্নে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ক্লাসে কিশোর বাতায়ন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলো আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা, যে কবিতাটি নিয়ে আমি গতদিনও তোমাদের সাথে যুক্ত হয়েছিলাম, আজকেও সেই কবিতা নিয়ে তোমাদের সাথে আমি যুক্ত হব। আশা করি আমার সাথে সবাই তোমরা থাকবে এবং তোমাদের আজকের এই দিনটি ক্লাসটি অত্যন্ত উপভোগ্য হবে আশা করছি। তো তোমরা যে যেখানে আছো ভালো আছো নিশ্চয়ই। এই কঠিন সময় আমরা পাড়ি দিচ্ছি, সমগ্র জাতি সমগ্র বিশ্ব। তো এর ভিতরেও আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আজকে আমার সাথে যারা যুক্ত হয়েছেন সম্মানিত অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে কিশোর বাতায়নের এই সরাসরি ক্লাসে আমি সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো চলো বন্ধুরা, আমরা গতদিন প্রথম পর্বে যে অংশ থেকে বাদ দিয়েছিলাম সে অংশে যাওয়ার আগে পূর্বের পাঠটি একটু দেখে আসি। তার আগে পাঠে যাওয়ার আগে আমি একটু জেনে নিতে চাই তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না, আমাকে দেখতে পাচ্ছ কি না, এবং আমার টিভির স্ক্রিনটি তোমরা দেখতে পাচ্ছ কি না। আমি সবার সাথে একটু মত বিনিময় করে আসি। তোমাদের কমেন্টসে তোমরা অনেকেই লিখছো যে আজকের কোন ক্লাস, এটি অষ্টম শ্রেণী ক্লাস। আমি এখনো ক্লাসে ঢুকি নাই, আমি কেবল একটু আমার শব্দ এবং টিভি স্ক্রিনটি ভালো দেখা যাচ্ছে কিনা এটাই নিয়ে একটু কথা বলতে চাই। কে কথা থেকে যুক্ত হয়েছ সেটি কিন্তু লেখো নাই, শুধু নাম লিখছো। আমি আশা করি নিজেদের নাম, প্রতিষ্ঠানের নাম এবং কোন জায়গা থেকে যুক্ত হয়েছে সেটি লিখলে আমার মনে হয় আমরা সহ সবাই একটু জানতে পারবো, আমি সহ সবাই জানতে পারবে যে আমরা কোথা থেকে যুক্ত হয়েছি। অনেকেই যুক্ত হয়েছ, আমার নিজ প্রতিষ্ঠান থেকে অনেকে যুক্ত হয়েছে এবং দেশের অনেক জেলা থেকে অনেকে যুক্ত হয়েছ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার শব্দ কি তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? অল ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ। অল ক্লিয়ার, সুনামগঞ্জ থেকে ধন্যবাদ। এরকম করে অনেকে যুক্ত হয়েছ বালাগঞ্জ থেকে, রাজশাহী থেকে, থ্যাংক ইউ সবাইকে। এবারে আমরা চলে যেতে চাই আমাদের আজকের এই ক্লাসটির যে অংশ থেকে আমি গতদিন তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম সেই অংশের একটু রিক্যাপ দেখব। তার আগে অনেকে প্রশ্ন করেছে এই ক্লাসটি কোন ক্লাস, আমরা একটু দেখে আসতে চাই। ক্লাসটি হলো অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র পাঠ রূপায় পর্ব 2। তো পাঠ রূপায় পর্ব 2 থাকলেও এই ক্লাসটির শেষে আমি আজকে একটি ভিন্ন জিনিস তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেটি হয়তোবা অনেকেরই বেশ জানা বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টি তোমরা আরও একটু উপভোগ্য হবে তোমাদের কাছে এবং তোমরা বিষয়টি সম্পর্কে অনেকখানি উপকৃত হবে এবং অনেকখানি জানবে। তো চলো বন্ধুরা, আমাদের আজকের এই ক্লাসটিতে শেষে শিক্ষার্থীরা যা জানবে বা বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, এরপরে কবিতার চরণগুলো যে বাকি অংশগুলো আছে সেই চরণগুলো ব্যাখ্যা করতে পারবে এবং কবিতার বিষয়বস্তু বুঝে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলতে পারবে। তাহলে আমরা একটু ক্লাসে অগ্রসর হই। আগের পাঠের পুনরালোচনা, অর্থাৎ আমি যে প্রথম পাঠের 14 চরণ তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই 14 চরণের গদ্য একটা রূপ আমি দেওয়ার চেষ্টা করেছি কবিতার 14 চরণের। এইটি একটু তোমাদের হয়তো উপকার দিতে পারে। পল্লী গায়ের লম্বা মাথার চুলওয়ালা কালো বরণ এক চাষির ছেলের মুখের গড়ন অত্যন্ত সুন্দর, কাঁচা ধানের পাতার মতো কচি তার মুখখানি। এরপরে পরের গদ্য অংশ হতে পারে এরকম: তার বাহুগুলো জালি লাউয়ের ডগার মতো চিকন, আর দেহটা শ্রাবণ মাসের বৃষ্টিতে ভেজা কালো তমাল গাছের ন্যায় চকচকে। আমরা বলেছিলাম কিন্তু গতদিন, ছেলেটির মুখে যেন সর্বদা হাসি লেগেই থাকে।
এর পরের অংশ আমরা দেখি, রোদে পড়া কৃষকের গায়ের যে কালো রং তাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমরা কবিতায় কিন্তু এরকম এক ধরনের জায়গা পাড়ি দিয়ে এসেছি। কেননা কালো চোখের মণি দিয়েই আমরা জগতের সব কিছু দেখি, আর কালো কালিতেই গ্রন্থাবলী লিখি, কেতাব করার লিখি, কবিতার চরণে পেয়েছিলাম। তো এরপরে আরেকটা অংশ পেয়েছিলাম, জন্ম মৃত্যুর সাথেও যে কালো রঙের সম্পর্ক আছে, কবিতায় এরকম একটি বিষয় কবি উপস্থাপন করেছেন। আর সেই কালো বরণ চাষির ছেলে তার কর্মগুণেই সব জয় করে নিয়েছে। বন্ধুরা, এরপর আমরা দেখি অর্থাৎ সভ্যতার উন্নয়নে গ্রামের ওই অবহেলিত কালো কৃষকই বেশি অবদান রেখে চলেছে। আমাদের আগের যে পর্বটি ছিল সেই পর্বে আমরা মনে হয় এই অংশটুকুতে যুক্ত ছিলাম। কি বলো বন্ধুরা, সবাই কি আমার সাথে একমত? নিশ্চয়ই। আমি একটু দেখে আসতে চাই তোমাদের কোনো কমেন্টস আছে কিনা। আমি আগের এই পুনরালোচনার অংশটুকু শেষ করলাম, আগের পাঠের। আমি দেখতে পাচ্ছি আমার সম্মানিত সহকর্মীরা যুক্ত হয়েছেন। সহকর্মীবৃন্দু, আপনাদেরকে শুভেচ্ছা। অনেকে যুক্ত হয়েছ, ধন্যবাদ। তো আমরা একটু এগিয়ে যাই। সেটি হলো আজকের যে পাঠ, সেটি হলো রূপাই কবিতার। আমরা গতদিনও দেখেছি রূপাই কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন, যে 1903 হবে, এটা আসলে ভুল হয়ে গেছে, 1903 থেকে 1976 এই হলো তার জন্ম এবং মৃত্যুসাল। এরপরে আমরা দেখে আসি যে অংশটুকু আমাদের বাদ ছিল সেই অংশটুকুতে আমরা যাব। কবিতার চরণ, সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার। অর্থাৎ স্বর্ণকার যখন সোনা দিয়ে সোনার অলংকার তৈরি করেন, সেখানে স্বর্ণকারের গর্ব করার কিছু তেমন থাকে না, কারণ সোনার জিনিস না হয়ে অন্য কিছুর জিনিস হলে কিন্তু মানুষের এত আকৃষ্ট করার মতো দ্রব্য সেটি হতো না। অর্থাৎ সোনা দিয়ে যেহেতু তৈরি করা জিনিস, সুতরাং সেটির প্রতি আকৃষ্ট হওয়ার কারণ হলো জিনিসটা সোনার তৈরি। অর্থাৎ এখানে গর্বটা যদি হয় তাহলে সেটা সোনার। রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। আমরাও, কবিও তাই বলেছেন যে যদি আমি বেনি আসহ কলা অর্থাৎ 7টি রং যদি পেয়ে যাই তাহলে আমি রংধনুকের হারও গড়তে পারি। অর্থাৎ এটি গলার একটি হার হিসেবে কল্পনা করা হয়েছে, রংধনুকের হার। দুঃখিত। এরপরের অংশটি হলো, কালোই যেজন আলো বানায় ভুলাই সবার মন। আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে বা হিন্দু ধর্মাবলম্বীরা জানেন, যে আমরাও জানি অনেকেই, যে শ্রীকৃষ্ণের জন্মস্থান হলো বৃন্দাবন, তীর্থস্থান একটি। তো কালোই যেজন আলো বানায়, সেই কালো কৃষ্ণ, শ্রীকৃষ্ণ বর্ণে কালো ছিলেন অর্থাৎ গায়ের রঙে, কিন্তু তার কর্মগুণে তিনি এত বেশি বড় উঁচু মাপের মানুষ, উঁচু মাপের একটি সত্তা হয়েছিলেন, যার পদধূলি পাওয়ার জন্য, যার আশীর্বাদ পাওয়ার জন্য পুরো বৃন্দাবনবাসী সহ অনেকেই সেখানে লুটিয়ে পড়েন। কবি সেটাই বলেছেন যে কালো হলেই যে তাকে অবহেলা করা যাবে এমনটি নয়, কারণ তার কর্মগুণেই তিনি যদি সেরা হয়ে যান তাহলে তাকে পিছনে রাখার, তাকে অবহেলা করার, তুচ্ছ তাচ্ছিল্য ভাবার কোনো সুযোগ নেই। তো কালোই যেজন আলো বানায় ভুলাই সবার মন। আমাদের সমাজে এমন দেখি আমরা অনেকেই চেহারায় হয়তো সুন্দর নয়, কিন্তু তার কর্মগুণে তিনি সেরা হয়ে যান। তো এরপরের অংশ বলা হচ্ছে, তারির পদ রজের লাগি লুটাই বৃন্দাবন। অর্থাৎ তারই পদধূলি পাওয়ার জন্য পুরো বৃন্দাবনবাসী সহ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তার আশীর্বাদ প্রাপ্ত হবার জন্য সেই বৃন্দাবনে তারা ছুটে চলে যান শ্রীকৃষ্ণের পদধূলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, এরপরের অংশে আমরা দেখি, সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ। অর্থাৎ রূপায়ের চেহারাটি সোনা দিয়েও তৈরি না, পিতল দিয়েও তৈরি না, আবার এরকম সোনালি মুখও নয় তার। কিন্তু কালো বরণ সেই চাষির ছেলে জুড়াই যেন বুক। অর্থাৎ কালো বরণ সেই চাষির ছেলে তার কর্মগুণের মধ্য দিয়ে, এখানে কালো বরণ চাষির ছেলে বলতে আমরা বুঝবো পুরো কৃষক সমাজই আমাদের কি করছেন, তারা তাদের শ্রম, তাদের ঘাম এর বিনিময়ে আমাদের সভ্যতার চাকাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বান্তকরণের চেষ্টা করছেন। কবি এটিকেই স্মরণ করেছেন, কালো বরণ চাষির ছেলে জুড়াই যেন বুক, এই কথাটির মধ্য দিয়ে। এরপরে আমরা আসি পরের চরণ দুটি, যে কালো তার মাঠেরই ধান, যে কালো তার গ্রাম, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও।
অর্থাৎ সেই কালো থেকেই যেন, সেই কালোতে অবগাহন করেই যেন তার গাটা কি উজ্জ্বল হয়েছে, কবি কল্পনা করছেন এটি। তো বন্ধুরা, এর পরের চরণটি হলো আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি। অর্থাৎ আখড়া, আড্ডাখানা, বা যেখানে বসে অনেকে অনেক রকমের কাজ করেন, গান বাজনা করেন, এরকম একটি আড্ডাখানাকে বলা হয় আখড়া। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, অর্থাৎ লাঠিটা অনেক সম্মানীয়, মর্যাদার। কেননা সেই লাঠিতে তিনি অনেক কৃতিত্বপূর্ণ কাজ করেছেন। লড়াইয়ে তার লাঠিটা সবার আগে জয়ী হয়, সবাই তার লাঠিকে সমীহ করে চলে, এরকম একটি বিষয় কবি বোঝাতে চেয়েছেন। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি। আবার লাঠি খেলার একটা প্রচলন কিন্তু আমাদের গ্রাম বাংলায় রয়েছে, সেই লাঠি খেলাতেও রূপাইয়ের জুড়ি নেই। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি। অর্থাৎ যে ভালো খেলতে জানে তাকে কিন্তু সবাই কি করে, নিজ দলে ভেরানোর জন্য বেশ চেষ্টা করে। আমরাও কিন্তু তাই করেছি ছোটবেলায়, এবং এখনও যে ভালো জানেন, যিনি ভালো জানেন, যিনি ভালো গান করতে পারেন, আমরা চেষ্টা করি যদি আমরা গানের কোনো প্রতিযোগিতায় যাই তাহলে তাকেই কি করি, আমাদের দলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। তো খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি, অর্থাৎ সবাই কি করে, যে ভালো খেলতে পারে তাকে নিজের দলে টানার চেষ্টা করে। এরপরের অংশটি আমরা যাই। এরপরের অংশটি হলো জারির গানে তাহার গলা উঠে সবার আগে। অর্থাৎ জারি গান, আমরা জানি জারি গান হলো দলীয় এক ধরনের গান, যে গানে একজন মূল বয়াতি থাকে এবং তার সাথে সাথে আরও অনেকজন সুর করে গান করেন। আমরা একটা জারি গানের ছবি দেখে আসি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত এই ধরনের জারি গানের আসর দেখা যায়, জারি গান প্রতিযোগিতা দেখা যায়। তো জারির গান হলে সেই জারি গানের ক্ষেত্রেও সে সবার আগে গলা ওঠে, মানে কি সেই নেতৃত্ব দেয়। জারি গানের তাহার গলা উঠে সবার আগে, শালসন্ধি বেত যেন সকল কাজেই লাগে। অর্থাৎ শাল গাছ, যে গাছের কাঠ দিয়ে সকল রকমের আসবাবপত্র তৈরি করা যায়, খুঁটি তৈরি করা যায়, ঘরের খুঁটি তৈরি করা যায়, এবং কাঠটি বেশ শক্ত। অর্থাৎ রূপাইয়ের কর্মদক্ষতাকে, রূপাইয়ের যোগ্যতাকে বোঝানোর জন্য কবি তিনটি শব্দ ব্যবহার করেছেন: শাল, সন্ধি, শ্বেতপদ্ম এবং বেত, যে বেত দিয়ে নানা রকমের গৃহস্থালী সামগ্রী তৈরি করা যায়। অর্থাৎ রূপাইয়ের এই বৈশিষ্ট্য বর্ণনা করার জন্যই কবি এ কথাগুলো বলেছেন যে শাল, সন্ধি, বেত যেন সকল কাজেই লাগে। এর পরের অংশে আমরা চলে যাই। বুড়োরা কয়, অর্থাৎ বয়স্ক ব্যক্তি যারা আছেন, অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন, তারা বলেন ছেলে নয় পাগাল লোহা যেন। বয়স্ক ব্যক্তি যারা আছেন তারা বলেন ছেলে নয় পাগাল লোহা যেন, মানে কি ইস্পাত, সে ইস্পাতের মতো শক্তিশালী। অর্থাৎ যেটি সহজে কি হয় না, দুমড়ে যায় না, মুচড়ে যায় না, ভেঙে যায় না, এরকম শক্তিশালী একজন ছেলে হলো রূপাই। তাহলে বলছে বুড়োরা কয় ছেলে নয় পাগাল লোহা যেন। এরপরের অংশে আমরা দেখি, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। রূপাই যেমন বাপের বেটা, অর্থাৎ যেমন শক্তিশালী, যোগ্য, দক্ষ, এরকম রূপাইয়ের মতো কেউ আর কি দ্বিতীয়টি কেউ দেখেছ? এরকম বলেছেন কবি, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। অর্থাৎ এক্ষেত্রে রূপাইয়ের কর্মদক্ষতা, যোগ্যতা এবং তার কি বলবো এটাকে, সাফল্য, সামর্থ্য, এটা নিয়ে কবি এখানে এই লাইনটি বলেছেন। তো এর পরের দুটি চরণ হলো যদিও রূপা নয়কো রূপাই রূপার চেয়ে দামি। রূপা দামি, তার চেয়েও রূপাই দামি। যদিও রূপা রূপার মতো নয়, তারপরও বলছে রূপার চেয়েও সে দামি। যদিও রূপা নয়কো রূপাই রূপার চেয়ে দামি, এককালেতে ওরই নামে, এই রূপাইয়ের নামে সব গাঁ হবে নামি। অর্থাৎ যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামই এককালে কি হবে, ওর নামেই নামকরণ করা হবে। অর্থাৎ নামকরণ বলতে গর্বিত হবে, ওর নামেই পরিচিতি পাবে। এই ছিল আমাদের আজকের এই কবিতাংশ। তো বন্ধুরা, যে বিষয়টি আমি বলার জন্য বলেছিলাম শুরুতেই, ক্লাসের শুরুতেই, যে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হল এই কবিতার বিষয়বস্তু, পুরো কবিতার বিষয়বস্তুর আলোকে আমি চলে যেতে চাই। দুঃখিত, শব্দার্থ আছে যে নতুন অংশটি আছে,
নতুন অংশ যেটি আছে সেই শব্দার্থ আছে, সেই শব্দার্থ একটু নিয়ে যাই, আসি। গর্ব, গরব শব্দের অর্থ কি আমরা জানি। গরব শব্দের অর্থ হলো গৌরব বা গর্ব। এরপরের অংশ আমরা দেখি, লুটাই শব্দের অর্থ কি। লুটাই শব্দের অর্থ হলো লুটিয়ে পড়ে। লুটাই শব্দের অর্থ লুটিয়ে পড়ে, অর্থাৎ কোথাও নিচু জায়গায় পায়ের কাছে অথবা কারো কাছে লুটিয়ে পড়ে। বারবার মোবাইল ফোন এসে আমাকে খুব ডিস্টার্ব করছে। এরপরের অংশে আসি, বরণ। বরণ অর্থাৎ কি, এক বরণ বলে কাউকে গ্রহণ করা, সাদরে গ্রহণ করা। আরেক বরণ হলো এখানে কবিতায় যেটি, সেটা হচ্ছে বর্ণ বা রং, গায়ের রং। এরপরের অংশে আসি, গাও। গাও আর গাঁও দুটি শব্দ। গাঁও যদি চন্দ্রবিন্দু দেই তাহলে সেটি হবে গ্রাম, আর গাও যদি চন্দ্রবিন্দু ছাড়া হয় বানানটি, তাহলে সেটি হবে শরীর বা দেহ। তো বন্ধুরা, এর পরের অংশে যাই। পরের শব্দটি হলো মানি। আমি আগেই কবিতায় পাঠ বিশ্লেষণে বলেছিলাম যে মানি শব্দটির অর্থ হলো সম্মানীয় বা মর্যাদার। এরপরের অংশে আমরা আরেকটি শব্দ দেখতে পাই, হেন। হেন শব্দটির অর্থ কি, এরূপ, এমন, এই রকম। তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের যে অংশটি ছিল পাঠ্য, তার বিশ্লেষণ এবং শব্দের অর্থ। এরপরে আমরা যে জায়গাটিতে যাব সেটি হলো বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। আমাদের দুটি অংশ পরীক্ষায় দেয়া হয় প্রশ্নপত্রে। যেই অংশটির একটি অংশ বর্ণনামূলক উত্তর লিখতে হয়, আরেকটি অংশে আমাদের জেএসসি পরীক্ষার্থীদের জন্য টিক চিহ্ন দিয়ে দিতে হয়। এই টিক চিহ্নটির অর্থাৎ এখন পর্যন্ত এই সিস্টেমটাই আছে। তো সেই টিক চিহ্নের ক্ষেত্রে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হয় বাংলাতে 16টি এবং বাংলা ফার্স্ট পার্টের 16টি এবং সেকেন্ড পার্টের 14টি। তো এই প্রশ্নগুলির ধরন নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমি একটি ক্লাসে আসি, পরে ক্লাসে। হ্যাঁ, তো যাই হোক, একটি ফোন এসেছিল, দুঃখিত, অত্যন্ত দুঃখিত, ক্লাসের ভিতরে। তো বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামো। একটা বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামো যদি আমরা খেয়াল করি, তাহলে বহু নির্বাচনী প্রশ্ন 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের প্রশ্নের একটি হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এটা আমরা দীর্ঘদিন থেকে এর সাথে পরিচিত, এই সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের সাথে পরিচিত। সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের সাথে সাথে আরও 2 ধরনের প্রশ্ন 2010 সাল থেকে এসএসসি পরীক্ষায় এবং তার পরবর্তীতে জেএসসি পরীক্ষায় এটি সংযুক্ত হয়েছে। সেটি হলো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। এটি অনেকটাই নতুন, তবে দীর্ঘদিন আমরা ব্যবহার করার ফলে এটি আমাদের কাছে এখন পরিচিত এক ধরনের প্রশ্ন ধরন। এরপরে আরেক ধরনের প্রশ্ন হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তো বন্ধুরা, আমি এই পর্যন্ত থেকেই তোমাদের সাথে একটু ঘুরে আসতে চাই যে তোমাদের কেউ কি কিছু বলছো কিনা। এটা কি ইউটিউবে আপলোড হবে? হ্যাঁ, কিশোর বাতায়নের পেজে আপলোড হবে। এটা কি 8-এর ক্লাস? হ্যাঁ, 8-এর ক্লাস। এরপরে সেট থেকে তৌসিফ, থ্যাংক ইউ। আর অনেকে যুক্ত হয়েছে, আমি অনেকের নাম হয়তো বলতে পারছি না সময়ের অভাবে, সময়ের কারণে। তো বন্ধুরা, হয়তো কারো কোনো প্রশ্ন নেই। আর তো আমরা এখন চলে যাই। তাহলে 3 ধরনের প্রশ্ন পেলাম। একটি হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটি হলো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটি হলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তো আমরা এখন এই প্রশ্নের গঠন কাঠামো যদি খেয়াল করি, তো প্রশ্নের গঠন কাঠামো খেয়াল করতে গেলে দেখব সাধারণ বহু নির্বাচনী প্রশ্নে কি কি থাকে হলো এ ধরনের প্রশ্ন করা হয় প্রশ্নবোধক বাক্য দিয়ে। তবে কখনো কখনো বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে সেটি খোলা বাক্যে হয়ে থাকে। তবে সাধারণত আমরা প্রশ্নকর্তা যারা প্রশ্ন করি তারা সাধারণত খোলা প্রশ্নটা করি না, আমরা প্রশ্নবোধক বাক্য দিয়ে প্রশ্নগুলো করে থাকি। এরপরে এই ধরনের প্রশ্নবোধক বাক্যের পরে 4টি বিকল্প উত্তর দেওয়া থাকে, যাকে আমরা বলি অপশনস। এই 4টি বিকল্প উত্তরের মধ্যে একটি মাত্র সঠিক উত্তর দেওয়া থাকবে আর 3টি থাকবে ভুল উত্তর। তবে সেই ভুল উত্তরগুলো অত্যন্ত কাছাকাছি হবে। এই কারণে প্রশ্নপত্রের উপরে লেখা থাকে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরে টিক চিহ্ন দাও, অথবা উত্তরের বৃত্তটিতে টিক চিহ্ন দাও, অথবা বৃত্তটি ভরাট করে, এরকম কথা থাকে। এখন সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের যে উদাহরণ আমরা দেখি আজকের এই টপিকের উপরে, নিশ্চয়ই তোমরা দেখতে চাচ্ছ।
নিশ্চয়ই তোমরা দেখতে চাচ্ছ সাধারণ বহু নির্বাচনের একটি উদাহরণ। আমাকে একটি ফোন এসে বারবার এত বিরক্ত করছে যে আমি ক্লাস থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। বন্ধুরা তোমরা কিছু মনে নিও না। এরপরে আসি, রূপাইয়ের মুখের মায়া কিসের মতো? রূপাইয়ের মুখের মায়া কিসের মতো? ঝটপট বলে ফেলো তো। কাঁচা ধানের পাতা, নাকি বাদল ধোয়া মেঘ, নাকি কচি ধানের চারা, নাকি নবীন তৃণের ছায়া? তোমরা একটু ঝটপট বলে ফেলো। আমি দেখে আসি উত্তরটি কি হতে পারে। একজন বলছে আমারটা বলেন স্যার। তারির পদ রজের লাগি লুটায় বৃন্দাবন। অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। তিনি অবতার ছিলেন, তার কথা বলা হয়েছে, যিনি কালো রঙের হলেও, কালো বর্ণের হলেও তার কর্মগুণে তিনি এত বিখ্যাত ছিলেন যে তার পায়ের ধুলো পাওয়ার জন্য, তার আশীর্বাদ পাওয়ার জন্য অনেক দূর থেকেও মানুষ ছুটে বৃন্দাবনে চলে যান। এটি বোঝানো হয়েছে, তারই পদ রজের লাগি লুটাই বৃন্দাবন। তো বন্ধুরা আমরা প্রথম প্রশ্নটি দিয়েছি, অনেকে উত্তর লিখেছে। একের ক, কাঁচা ধানের পাতা, রূপাইয়ের মুখের মায়া কিসের মতো? তা আমরা একটু দেখি উত্তরটা কি তোমাদেরটাই সঠিক কিনা, বা তোমাদেরটার সাথে ভুল আছে কিনা। অনেকেই 3 দিয়েছে। 3 মানে কি? গ, কচি ধানের চারা। সরফরাজ মাহফুজ লিখেছে কচি ধানের চারা। অনেকেই বলেছে একের ক উত্তর এ। একজন লিখেছে 3। সরফরাজ, আসলে উত্তরটি হবে, আমরা একটু দেখে আসি, উত্তরটি হলো কাঁচা ধানের পাতা। অর্থাৎ যারা কয় উত্তর দিয়েছে, ক নম্বর, তাদের উত্তরটাই হলো সঠিক। এই হলো আমাদের প্রথম প্রশ্ন। তাহলে আমরা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন এই ধরনের আমরা আকৃতির দেখে থাকি। এই ধরনের প্রশ্ন সবসময় প্রশ্নপত্রে বেশি দেওয়া হয়। এরপরে আমরা দেখি পরের প্রশ্নটি হলো, আরেকটি উদাহরণ আমরা যদি সাধারণ বহু নির্বাচনী প্রশ্নে নিয়ে আসি, তাহলে প্রশ্নটি হবে এরকম। আমরা আরেকটি কথা একটু বলা দরকার এখানে, সেটি হলো যে এই সাধারণ বহু নির্বাচনী বা বহুপদী সমাপ্তি সূচক বা অভিন্ন তথ্যভিত্তিক যেই বলি না কেন, যে আকারের বলি না কেন, উত্তর কিন্তু দিতে হয় আমাদের, প্রশ্ন কিন্তু আমাদেরকে পাই আমরা। সেটি হলো 4টি দক্ষতা স্তরের। একটি হলো জ্ঞানের, একটি অনুধাবনের, একটি প্রয়োগের, একটি উচ্চতর চিন্তন দক্ষতা। তাহলে আমি আগের যে প্রশ্নটি করেছি সেটি ছিল জ্ঞান লেভেলের প্রশ্ন, অর্থাৎ বই থেকে মুখস্থ করা একটি অংশ তুমি কি করেছো, এখানে উত্তর হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এটি তোমার জানা এবং মুখস্থ করা একটা বিষয়। কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারে মুখস্থ করা নয়, বইয়ের বিষয়বস্তু বুঝে তোমাকে কিন্তু উত্তর করতে হবে। এই ধরনের প্রশ্নও কিন্তু কি হতে পারে, সাধারণ নির্বাচনী অথবা বহুপদী সমাপ্তির সূচক হিসেবে আসতে পারে। তো এখানে আমরা যদি দেখি, রূপাই কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে? এটি একটা অনুধাবনমূলক প্রশ্ন, যা বুঝে তোমাকে উত্তর করতে হবে। রূপাই কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে? তো বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথমটা দিয়েছি সাধারণ মানুষের জীবনাচার, এই অপশন। দ্বিতীয় অপশনে আছে, অর্থাৎ বিকল্প উত্তরে আছে পল্লী প্রকৃতির চিরচেনা চেহারা। গতে দিয়েছি গ্রামীণ প্রকৃতিতে কৃষকের রূপ, এবং ঘ নম্বর বিকল্প উত্তরে আমি দিয়েছি ক্ষেত মজুর বাঙালির পরিচয়। তো দেখি বন্ধুরা তোমরা কেমন উত্তর করতে পারছো। অনেকেই উত্তর ইতোমধ্যেই দিয়ে ফেলেছে। 2-এর গ অর্থাৎ 3 লিখেছে, 3 অনেকেই 3 গ। ধন্যবাদ। আমার মনে হয় সবার উত্তরটি সঠিক হয়েছে, সবাই উত্তর সঠিক দিয়েছে। বন্ধুরা সবাই সঠিক উত্তর দিয়েছে আমার ধারণা। আমি তারপরে একটু দেখে আসতে চাই আমি উত্তরটা কি সেট করেছি। হ্যাঁ, উত্তরটি হলো তোমাদেরটাই সঠিক, গ, গ্রামীণ প্রকৃতিতে কৃষকের রূপ। অর্থাৎ এখানে গ্রামীণ প্রকৃতির সাথে কৃষকের যে একটা গভীর সম্পর্ক আছে, গ্রামীণ প্রকৃতিতে কৃষকের যে একটা কৃষক চেহারাটা কেমন হয় গ্রামীণ প্রকৃতিতে, সেই বিষয়টি কবি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে। সবাই উত্তর সুন্দর লিখেছ, সবাই বলেছ সি অথবা গ। হ্যাঁ, সুন্দর। আমি নাম ধরে নাই বা বললাম, অনেকে উত্তর যুক্ত হয়েছে এখানে। সুভা আঞ্জুম অহনা, অসীম মণ্ডল, তারপরে যুক্ত হয়েছে জাহিদুল ইসলাম, তারপরে যুক্ত হয়েছে তামান্না পারভিন, ইমাম হাসান, তারপরে নাদিয়া লুসাইবা আতিকা, মেবি হবে নামটা, শাহনাজ পারভিন, সরফরাজ মাহফুজ। এবার সরফরাজ মাহফুজ অবশ্যই সুন্দর উত্তর দিয়েছে, সবার সাথে সে এক লাইনে আছে, অর্থাৎ গ উত্তর। এরপরে আমরা আসি পরের অংশে। পরের অংশটি আমি যদি দেখতে চাই তাহলে সেটি হলো বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আসলে কাকে বলে। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নটি হলো যে প্রশ্নে কি কি থাকবে
এ ধরনের প্রশ্নের শুরুতে একটি খোলা বাক্য থাকে। খোলা বাক্য মানে কি? যে বাক্যটি পূর্ণ হবে না, একটি কোনো একটি অংশ যে সেটিকে পূর্ণ করবে, এই ধরনের খোলা বাক্য হবে। তারপরে রোমান সংখ্যায় 3টি তথ্য থাকবে, অর্থাৎ 1, রোমান 2, রোমান 3, এবং এই রোমান 1, রোমান 2, রোমান 3-এ 3 ধরনের তথ্য দেওয়া থাকবে। তথ্যের একটি বা দুইটি বা তিনটিও সঠিক হতে পারে। এই তথ্যকে সাজিয়ে 4টি বিকল্প উত্তর তৈরি করা হয়, যার মধ্যে একটি সঠিক এবং অর্থাৎ সর্বোৎকৃষ্ট উত্তর আমরা চিহ্নিত করব। তাহলে এখানে আমাদেরকে এই কয়টি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যারা আমরা প্রশ্নের উত্তর করি এবং যারা প্রশ্ন সেট করি, শিক্ষক মণ্ডলী যারা আছেন, উভয়কেই খেয়াল করতে হবে। তাহলে উদাহরণ হিসেবে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন যদি একটা নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো এরকম: রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। আমি কবিতার একটি চরণকে এখানে উল্লেখ করেছি। এই চরণে প্রকাশ পেয়েছে রূপাইয়ের, অর্থাৎ এই যে চরণটি, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, চরণে প্রকাশ পেয়েছে রূপাইয়ের 1, রোমান 1, কর্মদক্ষতা, 2, দৈহিক সৌন্দর্য, 3, শক্তিমত্তার পরিচয়। তাহলে আমরা যদি দেখি নিচের কোনটি সঠিক, ক নম্বর অপশনসে খেয়াল করো, 1 ও 2, খতে দিয়েছি 1 ও 3, গতে দিয়েছি 2 ও 3, এবং ঘতে দিয়েছি 1, 2 ও 3। এখন বন্ধুরা ঝটপট বলে ফেলো তো আসলে উত্তর কোনটা হবে। আমরা একটু দেখে আসি বন্ধুদের উত্তরটি কোনটি হবে। এখন অনেকেই লেখার চেষ্টা করছে, ওকে ধন্যবাদ। 3 নম্বর প্রশ্নের 2-এর পর্যন্ত 2-এ লিখছে খ। আসাদ ইসমাইল 2 তো আমরা পাড়ি দিয়ে এসেছি। আমরা 3 নম্বর প্রশ্নে আসি। আহসান হাবিব আইডি থেকে লিখেছে 3-এর ঘ, শাহনাজ পারভিন আইডি থেকে লিখেছে 3-এর খ। অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু একটু খেয়াল করো, তুলনামূলকভাবে কিন্তু একটু কঠিন হয়। তো এখানে দেখো এই জন্য অনেকে অনেক রকম লিখেছে। কেউ 3-এর ঘ লিখেছে, অর্থাৎ সবগুলোই। আবার কেউ লিখেছে 3-এর খ, অর্থাৎ 1, 3। কেউ লিখেছে, অনেকে লিখেছে ঘ, অনেকে লিখেছে গ, হ্যাঁ, আবার গ লিখেছে কিন্তু 2 ও 3। অর্থাৎ এ ধরনের প্রশ্নের শিক্ষার্থীরা কি করতে হবে? পাঠ্য বিষয়বস্তু যদি সুন্দরভাবে না বুঝতে পারে, তাহলে কিন্তু উত্তর দেওয়াটা তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আমরা একটু খেয়াল করি এই প্রশ্নের উত্তরে। আমরা একটু খেয়াল করব যে রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, চরণে প্রকাশ পেয়েছে রূপাইয়ের কর্মদক্ষতা। অবশ্যই কর্মদক্ষতা প্রকাশ পেয়েছে, কারণ কি? এমন বাপের বেটা, অর্থাৎ এমন বাপের বেটা, যেমন বাপের বেটা মানে এমন বাপের বেটা, এরকম এই রকম শব্দটি দ্বারা কাকে বোঝানো হয়? যে খুবই এক্সপার্ট কাজকর্মে, খেলাধুলায়, গান বাজনা, সব কিছুতেই। হ্যাঁ, তাহলে কর্মদক্ষতা। দৈহিক সৌন্দর্য আছে কি এখানে? দৈহিক সৌন্দর্য, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। এখানে বুড়োরা যে কথাটি বলেছেন, সেই কথাটির অর্থ হলো যে সে সব কাজেই কি পারদর্শী। তাহলে এখানে দৈহিক সৌন্দর্যের বিষয়টি আমার মনে হয় না এখানে দৈহিক সৌন্দর্যের বিষয়টি আসবে। তারপরে 3 নম্বর হলো শক্তিমত্তার পরিচয়। ওই যে একটি লাইন আছে না আমাদের কবিতাতে, যে শালসন্ধি বেত যেন সকল কাজেই লাগে। তার মানে কি? সে শক্তির দিক থেকেও এক্সপার্ট, সে কাজের দিক থেকে এক্সপার্ট, সে খেলার দিক থেকে, গানের দিক থেকে, সব দিক থেকে কি এক্সপার্ট। তার মানে তার শক্তিমত্তারও পরিচয় এখানে আমরা দেখি। তো বন্ধুরা আমরা যদি এখন দেখি যে উত্তরটি সঠিক কি, তাহলে তোমরা দেখতে পাবে উত্তর হলো খ, 1 ও 3। হ্যাঁ, অনেকেই লিখেছে 2। অনেক মানে এই প্রশ্ন নিয়ে কিন্তু অনেকেই দ্বিধান্বিত আছে। তার মানে কি প্রশ্নটি বেশ কঠিন হয়েছে তোমাদের জন্য। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দৈহিক সৌন্দর্যের বিষয়, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, এর ভিতরে রূপাইয়ের দৈহিক সৌন্দর্যের বিষয়টি আসেনি। তাহলে আমরা পরের অংশে চলে যাই। পরের অংশের প্রশ্নটি হলো বহুপদী সমাপ্তি সূচক চলে গেল। এর পরের ধরনটা যেন আমরা কি বলেছিলাম? অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামোতে কি কি বিষয় থাকে আমরা একটু দেখে আসি। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামোতে আমরা দেখি, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামোতে আমরা যা দেখি সেটি হলো এরকম। সেটি হলো এ ধরনের প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপক মানে কি? যা আমার ভেতরে উদ্দীপনা সৃষ্টি করবে। উদ্দীপক হবে সম্পূর্ণ নতুন পরিস্থিতির, অর্থাৎ উদ্দীপকটি এর আগে শিক্ষার্থী দেখবে না, অর্থাৎ এটি হবে শিক্ষার্থীর কাছে নতুন।
শিক্ষার্থী তার পাঠ্যপুস্তকের জ্ঞান ব্যবহার করে নতুন পরিস্থিতি বিশ্লেষণ করতে, নিজের যুক্তি প্রদান করতে, সিদ্ধান্ত গ্রহণ বা মূল্যায়ন করে উত্তর দিতে পারবে। অর্থাৎ যে নতুন পরিস্থিতি, অর্থাৎ যে নতুন দৃশ্যকল্প বা উদ্দীপক তার সামনে দেয়া হবে, সেটি তার পাঠ্যপুস্তকের সাথে সম্পর্ক যুক্ত হবে, এই বিষয়টি সে বুঝে তার যৌক্তিক চিন্তা চেতনার ফলে একটা সিদ্ধান্ত বা মূল্যায়ন বা বিশ্লেষণ করার মাধ্যমে সে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমরা আরেকটু কথা দেখে আসি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে। উদ্দীপককে ভিত্তি করে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন বা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন কিংবা উভয় ধরনের প্রশ্নই হয়ে থাকে। তবে একটি কথা, এই উদ্দীপককে ভিত্তি করে কমপক্ষে দুটি প্রশ্ন করতে হবে, কারণ এখানে সময় সাপেক্ষ একটি বিষয় থাকে। একটা উদ্দীপক পড়ে যদি একটি উত্তর করতে হয়, তাহলে এটাকে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন বলা হবে না। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন হলো সেইটি যে অর্থাৎ অভিন্ন একই রকম তথ্য থেকে একাধিক প্রশ্ন তৈরি করা। উদ্দীপককে ভিত্তি করে কমপক্ষে দুইটি প্রশ্ন হবে। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন সাধারণত প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা স্তরের হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন দিয়ে সাধারণত আমরা অনুধাবন বা জ্ঞানের প্রশ্ন করি না। অর্থাৎ অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন যেহেতু আনসিন একটা বিষয় থাকে, মানে এটাকে অজানা একটা বিষয়ের সাথে আমার জানা টেক্সটকে মেলানোর চেষ্টা করতে হয়, সেক্ষেত্রে আমরা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নটি করে থাকি একটা অজানা উদ্দীপক দিয়ে, অর্থাৎ অজানা বিষয় উপস্থাপন করে। তো এবার আমরা উদাহরণে চলে যাই। উদাহরণ, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। একটা উদ্দীপক সেট করেছি এরকম, তার আগে লিখেছি নিচের উদ্দীপকটি পড়ে, আমি যেহেতু 1, 2, 3টা প্রশ্ন হয়ে গেছে আমার, তাহলে 4 নম্বর প্রশ্নটি আমরা করার চেষ্টা করব। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও, এরকম একটা বিষয় লেখা থাকবে। অথবা নিচের উদ্দীপকটি দেখো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। যেহেতু অনেক সময় এই অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে আমরা কি দেই, ডায়াগ্রাম দেই, ছবি দেই, সুতরাং ছবি তো আর পড়া যায় না, ছবি তখন দেখতে হয়। এরকম উদ্দীপকের বিষয়ের সাথে সম্পর্ক করে এখানকার বক্তব্য আমরা দিয়ে থাকি। তো আমি একটু উদ্দীপক দিয়েছি, গায়ের রং কুচকুচে কালো হলেও খেলাধুলা, পড়ালেখা আর সৃজনশীল কাজে শাওন তার জেলায় সেরা শিক্ষার্থীর পুরস্কার জিতেছে। শাওনের সাফল্যে তার নিজ গ্রাম সহ আশপাশের গ্রামবাসীও গর্বিত এবং তারা তাকে নিয়ে গর্ব করে। এই হলো উদ্দীপক। যদি তোমরা উদ্দীপকটি বুঝে থাকো, তাহলে আমি একটি প্রশ্নে যেতে চাই। আমি আবার উদ্দীপকটি পড়ছি, গায়ের রং কুচকুচে কালো হলেও খেলাধুলা, পড়ালেখা আর সৃজনশীল কাজে শাওন তার জেলায় সেরা শিক্ষার্থীর পুরস্কার জিতেছে। শাওনের সাফল্যে তার নিজ গ্রাম সহ আশপাশের গ্রামবাসীও গর্বিত। আমরা বুঝতেই পারছি যে এটি রূপাই কবিতার সাথে সম্পর্কিত একটি প্রশ্ন হতে পারে। তো দেখে আসি। প্রশ্ন হলো, উদ্দীপকের শাওন চরিত্রটি রূপাই কবিতার রূপাইয়ের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের শাওন চরিত্রটি রূপাই কবিতা রূপাইয়ের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ক, সৃষ্টিশীলতা, খ, বিচক্ষণতা, গ, শক্তিমত্তা, ঘ, কর্মদক্ষতা। আমি উদ্দীপকটি তোমাদের জন্য এখানে আবার একটু নিয়ে আসছি। উদ্দীপকটি তোমরা দেখতে পারো। গায়ের রং কুচকুচে কালো হলেও খেলাধুলা, পড়ালেখা আর সৃজনশীল কাজে শাওন তার জেলায় সেরা শিক্ষার্থীর পুরস্কার জিতেছে। শাওনের সাফল্যে তার নিজ গ্রাম সহ আশপাশের গ্রামবাসীও গর্বিত। এখন বন্ধুরা, তোমরা একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নের উত্তরটি কি হবে? 4-এর উত্তর অনেকেই লেখার চেষ্টা করেছে। 4-এর ঘ হবে। আমরা দেখছি সবাই ঘয়ের দিকে দৌড়াচ্ছে। হ্যাঁ, অনেকে আবার ক লিখেছে। মেহেদি লিখেছে ক। মেহেদি ক লিখলে কেন? মেহেদি সৃষ্টিশীলতা। আমার কবিতা কি সৃষ্টিশীলতা পারমিট করে কিনা মেহেদি, একটু খেয়াল করো। কবিতা সাথে আমার এই উদ্দীপকটাকে মিলাতে হবে। উদ্দীপকে যে বিষয়ই থাক না কেন, তা আমার কবিতার সাথে কোন কোন সাইডে মেলে বা কোন জায়গায় মেলে, সেই জায়গাটি কিন্তু আমাকে খেয়াল করতে হবে। মেহেদি ক লিখেছে। সালমা জালাল মনি লিখেছে ক। তারপরে বাকি বেশিরভাগই ঘ লিখেছে। পাপিয়া সুলতানা এই থেকে লিখেছে 4A। সালমা জালাল মনি সেও আবার লিখেছে ক। সাইদ লিখেছে ক। আবার অনেকে লিখেছে ঘ। তবে কয়ের চেয়ে ঘয়ের পরিমাণ বেশি। শাহরিয়ার লিখেছে ক। আমরা দেখে আসি অনেকে লিখেছে খ। রাফিউল ইসলাম লিখেছে খ।
তো বন্ধুরা, আমি এই প্রশ্নের যে উত্তরটি সেট করেছি সেটা একটু আমরা দেখে আসি। সেটি হলো, এই কবিতার বিষয়বস্তু যদি আমরা বুঝে থাকি এবং এই উদ্দীপকটি যদি বুঝে থাকি, যে এখানে গায়ের রং কুচকুচে কালো হলো, খেলাধুলা পড়ালেখা সৃজনশীল কাজে শাওন তার জেলায় সেরা স্বীকৃতি পুরস্কার দিয়েছে। আমার কবিতাতে কিন্তু সৃজনশীল কর্মের বিষয়টির চেয়ে রূপায়ের যে জায়গাটি আছে সেটি হলো তার এই চারটির ভিতরে যে উত্তরটা আমি সেট করেছি সেটি হলো তার কর্মদক্ষতা। কেন কর্মদক্ষতা? যে উদ্দীপকের শাওন চরিত্রে রূপাই কবিতার সাথে রূপায়ের যে সাদৃশ্য, রূপাই অনেক কাজের সে কাজী, অনেক কাজ সে পারে, তার মানে কি সে কর্মদক্ষ। অর্থাৎ উত্তরটি হলো ঘ। এরপরের আমরা অংশে চলে যাই। যারা ক, খ বা গ লিখেছ তাদের জন্য উত্তরটি হলো ঘ, এটা মনে রাখবে। হ্যাঁ, সবাই লিখেছি ইয়েস। অনেকে আবার দেখি বেশ উৎফুল্লতার সাথে ইমোজি ব্যবহার করছে। এরপরের প্রশ্নটি আমরা দেখি, অভিন্ন তথ্যভিত্তিক। আমি আগেই বলেছি কমপক্ষে দুটি প্রশ্ন হবে, আমি দুটি প্রশ্নই দিয়েছি। উদ্দীপকের গ্রামবাসীর গর্বিত হওয়ার কারণ রূপাই কবিতার যে চরণে প্রতিফলিত হয়েছে তা হলো। বন্ধুরা খেয়াল করছো নিশ্চয়ই যে উদ্দীপকটি আমরা জেনে আসছি যে উদ্দীপকে এক শাওন নামে একটা ছেলে আছে, যে ছেলেটি গায়ের রং কালো এবং সে তার গায়ের রং কালো ছাপিয়ে তার কর্মক্ষমতায় সে কি করেছে, জেলার ভিতরে সেরা একজন শিক্ষার্থী বলে বিবেচিত হয়েছে। এবং তার পরিচয়ে গ্রামবাসী শুধু না, আশেপাশের গ্রামবাসীও কি করে, গর্ব প্রকাশ করে। এটি ছিল প্রশ্ন। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নে যদি দেখে আসি, যে উদ্দীপকের গ্রামবাসীর গর্বিত হওয়ার কারণ রূপাই কবিতার যে চরণে প্রতিফলিত হয়েছে তা হলো, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, এককালেতে ওরি নামে সব গাঁ হবে নামি, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। এখন বলো তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আসলে কি হবে? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। একটু তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। তোমরা অনেকেই বলছো গ, আবার কেউ বলছো না, গই বলেছে বেশিরভাগই সময়, সবাই গই বলছে। তো আমার সাথে মিলবে কিনা না, চেষ্টা করা হবে আমার দেওয়া উত্তরের সাথে তোমাদের উত্তরটি মেলানোর। অনেকেই গ লিখেছে উত্তরটি, এই মনে হয় কেউ ভুল করছে না বা কেউ ব্যতিক্রম কিছু লেখে নাই। অনেকে লিখছে গ 2 ও 3। আচ্ছা, হ্যাঁ, আমরা মনে হয় এখন উত্তর দেখতে পারি। তো আমরা এবার দেখে আসি উত্তরটি কি। উত্তরটি গ 2 ও 3। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছো, সবাইকে ধন্যবাদ। যারা চেষ্টা করেছো তাদেরকে ধন্যবাদ। এবং আমার ধারণা যে এইখানে আমি গ ছাড়া কোনো উত্তর দেখি নাই। তো এই হলো আমাদের বিভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামো এবং তার উদাহরণ। তো বন্ধুরা, এরপরে যদি আমরা খেয়াল করি যে আমাদের এই ধরনের প্রশ্ন আমরা নিশ্চয়ই উত্তর করতে পারবো। আর আরেকটি কথা আমি বলে রাখি, আমি এর পরবর্তী যে ক্লাসটি নেব, একদিন ক্লাস নেব, তার পরের দিনে অংশের উপরে আমি সৃজনশীল বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা নিশ্চয়ই আমার সাথে হবে আশা করি। তো এরপরে আমরা চলে যাই। এই কবিতাটির আলোকে আমি দুটি প্রশ্ন দিয়েছি বাড়ির কাজ হিসেবে। সে বাড়ির কাজের প্রশ্ন দুটো অনুধাবনমূলক। প্রথম প্রশ্নটি হলো, তারির পদ রজের লাগি লুটাই বৃন্দাবন, কথাটি বুঝিয়ে লেখো। এরপরের প্রশ্নটি হলো, রূপাইকে শাল সন্ধি ও বেতের সাথে তুলনা করা হয়েছে কেন, ব্যাখ্যা করো। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই দুটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে করতে পারবে এবং আমি আশা করি আগামী দিনে তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হব। সেই প্রত্যাশায় সবাই সুন্দর থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।